হ্যালো। আজ কে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার। ঠিক আছে? থার্মোডাইনামিক্স চ্যাপ্টার হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এসএলএসটির জন্য। কারণ থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকেই সবথেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে? যেমন এটা হচ্ছে 2016 থেকে 2016তে যে কোশ্চেন পেপারটা আমি পেয়েছি তাতে দেখলাম যে 4টা কোশ্চেন। 4টা কোশ্চেন সবথেকে বেশি, মানে যে কোনো চ্যাপ্টারেই সবথেকে বেশি হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে এসছে। ঠিক আছে? এই যে সবথেকে বেশি হচ্ছে থার্মোডাইনামিক্স, 14 নম্বর, 15 নম্বর, 17 আর 19 নম্বর কোশ্চেন থার্মোডাইনামিক্স থেকে এসছে। মানে সব ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে কি হয়, একটা বা দুটো কোশ্চেন আসে, কিন্তু থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন এসছে। মানে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমি এটা আলোচনা করব, যেখানে 4টা কোশ্চেন কী কী এসেছিলো সেগুলোও বলবো। আর হচ্ছে যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেগুলোও আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা একটু দেখো, যে কি কি পড়তে হবে সেই একটু সাজেশন টাইপের আমি এখানে দেবো, যে কি কি থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে পড়তে হবে। ঠিক আছে? যেমন দেখো, 2016তে যে কোশ্চেনটা এসেছিল, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 এসএলএসটি। সেই 4টা কোশ্চেনের মধ্যে কি না, বাংলাতে কি বলেছে, প্রথম কোশ্চেনটা কি ছিল, যে একটি পরাবর্ত রুদ্ধতাপ প্রক্রিয়া যে তাপগতিবিদ্যার চলক অপরিবর্তিত থাকে সেটি হলো তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি। মানে কি ইংলিশে কি বলেছে কোশ্চেনটা, যেটা ইন এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস হুইচ অফ দ্য ফলোয়িং থার্মোডাইনামিক ভেরিয়েবলস ডাজ নট চেঞ্জেস। ঠিক আছে? তার মানে কি, যে এখানে বলেছে যে একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এর নিচের যে প্যারামিটারগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা আনচেঞ্জ থাকে, মানে চেঞ্জ হয় না। ঠিক আছে? সেই অপশানগুলো কি না, টেম্পারেচার, ভলিউম, ইন্টারনাল এনার্জি অ্যান্ড এন্ট্রপি। ঠিক আছে? দ্বিতীয় যে কোশ্চেনটা এসেছিলো, 4টা কোশ্চেন এসেছিলো এই চ্যাপ্টার থেকে, মনে রাখবে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কারণ 4টা কোশ্চেন মানে তুমি ভাবো 10% কোশ্চেন শুধু থার্মোডাইনামিক চ্যাপ্টার থেকে এসছে। তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি বলছি যে পড়ার সময় যে কোনো, যদি কেউ কোনো বই পড়ো তাহলে প্রতিটা লাইন পড়বে, কারণ এই 4টা কোশ্চেন দেখবে এত সহজ কোশ্চেন, তোমরা হয়তো পড়ার সময় ভাবতে পারবে না যে এত সহজ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তাই 4টা বা এমন ছোট ছোট জিনিস নিয়ে কোশ্চেন করেছে যে তোমরা হয়তো পড়ার সময় ইগনোর করে যাবে, যে না না এটা মনে হয় এরকম জিজ্ঞাসা করতে হবে না, মানে এরকম কোশ্চেন আসতে পারবে না, কিন্তু সেইগুলো থেকেই কোশ্চেন আসবে। সেটা এক্ষুনি দেখো, এই 15 নম্বর কোশ্চেনটা বলেছে যে একটা কার্নোট সাইকেল, যেটাকে না একটা কার্নোট সাইকেলকে যে এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কার্নোট সাইকেলটা আমরা কীরকম রিপ্রেজেন্ট করি, ধরো এরকম একটা অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, তারপর কার্নোট সাইকেলটা এরকম করে রিপ্রেজেন্ট হয়, তো যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এরকম এ, বি, সি, ডি, এরকম করে কার্নোট সাইকেলটা রিপ্রেজেন্ট করি। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দেখো এই কোশ্চেনটা এসছে। এরকম কোশ্চেন আসতে পারে বলে কেউ ভাববে না, সবাই ভাবে কি কার্নোট সাইকেল থেকে বিশাল কঠিন কঠিন কোশ্চেন আসবে, সবাই পড়বে যে এই পাথগুলো কি হয় না হয়, কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কী থাকে সেইটা জিজ্ঞাসা করে নিয়েছে। কত সহজ কোশ্চেন। তো আমি এটাই সাজেস্ট করবো যে যদি তোমরা কোনো বই, মানে তোমরা পড়বেই তো নিশ্চয়ই, তো যদি বই পড়ো বা নোট পড়ো, প্রতিটা লাইন পড়তে থাকবে, প্রতিটা লাইন, এরকম নয় যে একটা লাইন বাদ দেবে, সেখান থেকে হয়তো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? আর প্রতিটা জিনিস, যদি কোনো ফিগার পড়ো সেই ফিগারটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, কি কি পয়েন্ট থাকে তার মধ্যে, সেগুলো পড়বে। কোনো একটা টেবিল পড়লে তার সে টেবিলের মাথাতে যেগুলো লেখা থাকে সেগুলোও পড়তে হবে, কারণ যে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে। ঠিক আছে? তো এখানে দ্বিতীয় কোশ্চেনটা কী ছিল, যে এই কার্নোট সাইকেল ইজ রিপ্রেজেন্ট অ্যাজ এক্স ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? এক্স ওয়াই প্লট, দ্য কার্নোট সাইকেল উইল অ্যাপিয়ার অ্যাজ দ্য রেক্টেঙ্গেল। ঠিক আছে? এরকম রেক্টেঙ্গেল করে দেখানো হয় কার্নোট সাইকেলকে। ইফ এক্স ওয়াই ইজ দ্য এরিয়া রিপ্রেজেন্ট ড্যাশ রেসপেক্টিভলি। এই এক্স ওয়াই যে এরিয়াটা রিপ্রেজেন্ট করেছে, এটা কি রিপ্রেজেন্ট করেছে? ঠিক আছে? এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে? ঠিক আছে? এটাই কোশ্চেন করেছে। তাহলে তার অপশানে কি আছে, এ হচ্ছে প্রেসার ভলিউম, বিতে কি আছে না প্রেসার টেম্পারেচার, সিতে টেম্পারেচার এন্ট্রপি, আর ডিতে হচ্ছে ভলিউম টেম্পারেচার। এরকম 4টা অপশান দেওয়া আছে। ঠিক আছে? তার 3 নম্বর মানে তৃতীয় কোশ্চেনটা কী ছিল, তৃতীয় কোশ্চেনটা ছিল যে দেখো এটা ওর ওয়ার্ক দিয়ে করে দিয়েছে, ওয়ার্ক নয়, তার চেঞ্জ অফ এন্ট্রপি থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে? এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে না, এন্ট্রপি থেকে এসছে। এন্ট্রপি যে টপিকটা থাকে সেই এন্ট্রপি থেকে কোশ্চেনটা কি বলেছে, যে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন
from an initial volume V1 to final volume V2 the change in entropy of the gas মানে বলেছে যে একটা V1 থেকে V2 তে তার ভলিউম চেঞ্জ হয়েছে, তাহলে এই চেঞ্জের ফলে, আর চেঞ্জটা কি প্রসেস অনুযায়ী হয়েছে না অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন হয়েছে, মানে ভলিউমটা বেড়েছে, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন হয়েছে। তো ভলিউমটা V1 থেকে V2 হয়ে গেছে, মানে বেড়ে গেছে, তার ফলে যে এন্ট্রপির যে চেঞ্জ, সেই এন্ট্রপির চেঞ্জটা কি হয়? এ অপশানে কি দেওয়া আছে না এ অপশানে দেওয়া আছে 0, বিতে দেওয়া আছে আর ln V2 বাই V1, সিতে দেওয়া আছে আর T2 মাইনাস T1, আর ডিতে দেওয়া আছে আর গামা ln V1 বাই V2। এখানে গামা সমান কি দেওয়া আছে না সিপি বাই সিপি, এটা গামা, ঠিক আছে। তাহলে এই চারটা অপশানের মধ্যে কি হবে? তৃতীয়টা দেখো আবার কার্নোট সাইকেল, চতুর্থটা 4 নম্বর যে কোশ্চেনটা সেটা আবার কার্নোট সাইকেল থেকে দিয়েছে, মানে কার্নোট সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেন, চারটার মধ্যে দুটো কোশ্চেন কার্নোট সাইকেল থেকে এসছে, কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন যা বলো সেটা থেকে এসছে। দ্বিতীয়টা কি বলেছে, দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন, সেই কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি ইটা দিয়ে প্রকাশ করা হয়, ইটা, ঠিক আছে। তাহলে এই ইটাটা কত সেটা বের করতে বলেছে, যখন টেম্পারেচারটা কত 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে কোশ্চেনটা পুরোটা পড়ছি আমি, যে দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন অপারেটিং বিটুইন টেম্পারেচার বিটুইন 90 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি উইল বি, কত হবে না অপশান এতে দেওয়া আছে 16.5%, অপশান বিতে 40%, অপশান সিতে 50% আর অপশান ডিতে 66.7%, ঠিক আছে। তার মানে ইটার একটাই ইকুয়েশনটা খুব সহজ, সেই ইটা ইকালস টু সে T2 মাইনাস T1 বাই T1, T1 না T2, T1 বাই T1 দিয়ে প্রকাশ করা হয়। এই ইকুয়েশনটা দিয়েই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। এটার একটা ইকুয়েশন থাকে, হ্যাঁ, এটা ইকুয়ালস টু T2 মাইনাস T1 বাই T1, এই ইকুয়েশনটাতে লিখে দিলেই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তা এইভাবে চারটা কোশ্চেন এসেছিল, বুঝে গেল। এবার হচ্ছে বলি, আমি হচ্ছে অনলাইন SLSTর জন্য কেমিস্ট্রি পড়াচ্ছি, হ্যাঁ। যদি কেউ পড়তে চাও তাহলে এই নম্বরটাতে, এই যে ওপরে যে নম্বরটা লেখা আছে 9547532216, এই নম্বরটাতে তোমরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। নম্বরটা কত 9547532216, এটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো অনলাইন ক্লাসের জন্য। ক্লাসটা কত হবে, প্রতি মাসে হচ্ছে 10টা করে ক্লাস হয় টোটাল, হ্যাঁ। কী কী দেওয়া হবে, যে নোটস দেওয়া হবে, প্রতিটা চ্যাপ্টারই নোটস দেওয়া হবে, আর 2 নম্বরে কি 100+ MCQ, মানে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 100+ MCQ এর একটা সেট দেওয়া হবে, ঠিক আছে। যে মানে প্রতিটা চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স, গ্যাস, কেমিক্যাল কাইনেটিক্স, অর্গানিকের চ্যাপ্টারগুলো, ইনঅর্গানিক চ্যাপ্টারগুলো, সবগুলোতেই হচ্ছে 100+ MCQ দেওয়া হবে। এবং 3 নম্বরে কী আছে, যে টেস্ট নেওয়া হবে, প্রতিটা চ্যাপ্টার শেষ হলে তার পরীক্ষা নেওয়া হবে একটা যেরকম যেই ধরনের তোমরা SSCতে পরীক্ষা দেবে সেই রুল মেনেই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। সেই টাইম এবং সেই নাম্বার অফ, ধরো 55টা কোশ্চেন, 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে, সেইভাবেই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে মান্থলি আমার 1,500 টাকা হচ্ছে ফিজ, ঠিক আছে, 1500 টাকা হচ্ছে ফিজ অনলাইন, ঠিক আছে, অনলাইন পড়ানোর জন্য। ওকে, তাহলে আমরা এবার দেখব যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের মেন কী জিনিসগুলো ম্যাক্সিমাম ভালো করে পড়া উচিত। সমস্ত, আমি চাই না যে তোমরা একটা পয়েন্ট ছাড়ো, সমস্ত জিনিস পড়বে, কিন্তু আমি একটু তোমাদের জাস্ট রিমাইন্ড বা মনে করে দিতে চাই যে কোন কোন জিনিসগুলো তোমাদের একটু বেশি করে পড়তে হয়। তোমরা প্রতিটা জিনিসই পড়বে, এরকম নয় যে আমি এগুলো বলে দিয়েছি মানে শুধু এগুলো পড়বে, সেরকম নয়, তোমরা প্রতিটা জিনিসই পড়বে, ঠিক আছে। যেমন কি কিছু থার্মোডাইনামিক্স টার্ম থাকে, তোমরা পড়েছো নিশ্চয়ই, কিছু থার্মোডাইনামিক্স টার্ম থাকে, যেমন সেই থাকে না যে সিস্টেম, সে বিভিন্ন যে থার্মোডাইনামিক টার্মগুলো থাকে, যেমন ধরো 1 নম্বরে সিস্টেম, সে সিস্টেম কাকে বলে। 2 হচ্ছে সারাউন্ডিং কাকে বলে, এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। দেখো এগুলো খুব ছোট জিনিস, তোমরা তো ভাবে এত সহজ পড়ে লাভ নেই, কিন্তু এইগুলো থেকেই কোশ্চেন আসে। তোমরা এই কোশ্চেনটা দেখো না, এই যে 2 নম্বর যে কোশ্চেনটা, ঠিক আছে, বা 1 নম্বরের কোশ্চেনটা, এগুলো খুব ছোট একদম সহজ জিনিস থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করছে। তো তোমাদের এরকম কোনো ইগনোর করা যাবে না, কোনো কিছু ইগনোর করা যাবে না যে এইটা থেকে মনে হয় কোশ্চেন আসবে না, সেরকম কোনো ইগনোর করার দরকার নেই, আর কোনো কিছু ছাড়ার দরকার নেই, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে।
তোমরা ভালো করে মন দিয়ে প্রতিটা জিনিস, প্রতিটা ছোটো ছোটো টপিক আস্তে আস্তে করে পড়াশোনা করো, নোটস বানাও, নিজের মতো করে লেখো, লিখে মনে রাখো জিনিসগুলো, ঠিক আছে? তো তোমরা এখানে কি কি পড়বে, যেমন সিস্টেম কাকে বলে, সারাউন্ডিং কাকে বলে, আবার সে হয় না যে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, হ্যাঁ, যেমন সে সিস্টেম দু ধরনের, যেমন সিস্টেম থাকে, ধরো সেই হোমোজেনিয়াস সিস্টেম, যে হোমোজেনিয়াস সিস্টেম কাকে বলে সেটা পড়ে নেবে, তার একটা এক্সাম্পল পড়ে নেবে। তারপর হেটারোজেনিয়াস সিস্টেম, হেটারোজেনিয়াস সিস্টেম কাকে বলে এবং সেগুলোর কী কী এক্সাম্পল হতে পারে সেগুলো পড়তে পারো। বা তোমরা হয়তো সেই পড়েছো, আবার সেই মানে এনার্জি আর মাসের ওপর নির্ভর করে যে তিন ধরনের সিস্টেম থাকে। এক নম্বর হচ্ছে সেই আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম কাকে বলে এবং উদাহরণ এক্সাম্পল কি আছে। দুই নম্বর হচ্ছে ক্লোজ সিস্টেম কাকে বলে, এগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। ক্লোজ সিস্টেম কাকে বলে এবং তার উদাহরণ কি আছে, এক্সাম্পল দিয়ে দিতে পারে। যে ধরো একটা এক্সাম্পল, একটা বলছি তোমাদের এক্সাম্পলটা, আর এটা হচ্ছে ওপেন সিস্টেম কাকে বলে, ঠিক আছে? ওপেন সিস্টেম কাকে বলে, তার কি কন্ডিশন আছে, এবং সবার কিন্তু এক্সাম্পল পড়বে পড়বে, ঠিক আছে? যেমন তোমাদের বলে দিতে পারে যে হট ওয়াটার ইন এ ক্লোজ বটল, এটা কি ধরনের সিস্টেম, ঠিক আছে? তোমরা বলে দেবে যে ক্লোজ সিস্টেম। বা হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে যে টি ইন এ কাপ, যে এই যে কাপে এই যে চা রেখে দেওয়া হয়, ঠিক আছে, চা খোলা অবস্থাতে রেখে দিলে সেটা কি সিস্টেম, ওপেন সিস্টেম, ঠিক আছে? থার্মোফ্লাক্সে যে গরম জল রাখা হয় সেগুলো কিনা আইসোলেটেড সিস্টেম। এই ধরনের এক্সাম্পলগুলোও কিন্তু পড়তে হবে, পড়বে, ঠিক আছে? প্রতিটার ডেফিনেশন পড়বে, যে এই যে আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, তাদের ডেফিনেশন পড়বে এবং তাদের এক্সাম্পলগুলোও পড়বে। ডেফিনেশন হয়তো একটা ডেফিনেশন দিয়ে দিল ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, হয়তো বলে দিল যে একটা সিস্টেম হুইচ ক্যান নাইদার এক্সচেঞ্জ এনার্জি অর নো মাস উইথ দ্য সারাউন্ডিংস, তাহলে সেটা কী ধরনের সিস্টেম, বুঝলে? যে ধরো একটা একটা এরকম কোশ্চেন জিজ্ঞাসা করলো, যে একটা কোশ্চেন যে একটা সিস্টেমের মধ্যে এনার্জি এবং মাস কোনোটাই ট্রান্সফার করে না, সেটা কী ধরনের সিস্টেম। এক নম্বর অপশানে দিতে বললো যে আইসোলেটেড সিস্টেম। দুই নম্বরে কি, দু নম্বরে বললো যে ক্লোজ সিস্টেম। আর তিন নম্বরে কি, তিন নম্বর বলে দিতে বললো যে ওপেন সিস্টেম। চার নম্বর হচ্ছে বলছে যে অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? তাহলে কী ধরনের সিস্টেম, না এটা এটা কী অপশান হবে, যে আইসোলেটেড সিস্টেম হবে। এর অ্যান্সারটা কী হবে, যে আইসোলেটেড সিস্টেম। যে আইসোলেটেড সিস্টেমেই তো হয় যে কোনো মাস আর এনার্জি দুটোই ট্রান্সফার হয় না, ঠিক আছে? সেটা আইসোলেটেড সিস্টেম। এইভাবে কিন্তু কোনো তাহলে দু ধরনের কোশ্চেন হতে পারে, এখানে ডেফিনেশন দিয়েও কোশ্চেন দিতে পারে, আবার এক্সাম্পল দিয়েও কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? আবার কি এই থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে আর কিছু কিছু জিনিস আছে, যেমন সে হয় না আইসোবারিক সিস্টেম বা আইসোকোরিক সিস্টেম কাকে বলে, তার কি সিস্টেম, আইসোথার্মাল সিস্টেমের কন্ডিশন কি, আইসোথার্মালের কন্ডিশন কি, অ্যাডিয়াবেটিকের কন্ডিশন কি, অ্যাডিয়াবেটিক সিস্টেম। এই ধরনের চার ধরনের সিস্টেমও হতে পারে, ঠিক আছে? আইসোবারিক মানে কি, আইসোবারিক মানে হচ্ছে যার প্রেশারটা কনস্ট্যান্ট, সো ডেল্টা পি ইকালস টু জিরো আইসোবারিকের ক্ষেত্রে। এটা কি ক্রমিকের ক্ষেত্রে কি হয়, আইসোক্রমিক না আইসোকোরিক, সরি আইসোকোরিক মানে কি, আইসোকোরিক মানে ঠিক হ্যাঁ, আইসোকোরিক মানে হচ্ছে ডেল্টা ভি ইকালস টু জিরো, ঠিক আছে? আর আইসোথার্মাল মানে কি, যে আইসোথার্মাল মানে আমরা জানি টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না, সো ডেল্টা টি ইকালস টু জিরো। আর অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, যার মধ্যে হিটের কোনো চেঞ্জ হয় না, সো ডেল্টা কিউ ইকালস টু জিরো, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এই ধরনেরও মনে রাখতে পারে যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার বা বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়, যেমন চার ভাগে। সেটা কেন, যে আইসোবারিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়, যে ডেল্টা পি ইকালস টু জিরো, আইসোকোরিকের ক্ষেত্রে ডেল্টা ভি ইকালস টু জিরো, আইসোথার্মালের ক্ষেত্রে ডেল্টা টি ইকালস টু জিরো, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডেল্টা কিউ ইকালস টু জিরো, ঠিক আছে? তাহলে এখান থেকেও এরকম কোশ্চেন আসতে পারে, যে আইসোবারিকের ক্ষেত্রে হয়তো বলে দিল যে আইসোবারিক সিস্টেম রিপ্রেজেন্ট কীভাবে করা হয়, যে এক নম্বর অপশানে তোমার দিয়ে দিল যে ডেল্টা ভি ইকালস টু জিরো, দু নম্বরে দিল ডেল্টা পি ইকালস টু জিরো,
3 নম্বরে দিল ডেল্টা টি ইকুয়ালস টু 0, আর 4 নম্বরে ধরো দিল তোমার ডেল্টা কিউ ইকুয়ালস টু 0। সো আমাদের আইসোবারিক মানে কি ডেল্টা পি ইকুয়ালস টু 0। তাহলে এরকম অপশানে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার দেখো এই যে হিট অ্যান্ড ওয়ার্ক, যেমন তোমরা এখানে একটা কোশ্চেন এসেছিল না, যে এখানে একটা কোশ্চেন এসেছিল, ধরো এই যে কোশ্চেনটা, এটা এন্ট্রপি দিয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু তোমাদের হিট বা ওয়ার্ক দিয়েও তো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। যে হিট সরি যে ওয়ার্ক বা হিট দিয়েও জিজ্ঞাসা করতে পারে। যে ওয়ার্ক মানে হচ্ছে যে বিভিন্ন রকম রিভার্সিবল ওয়ার্ক হয়, ডব্লিউ রিভার্সিবল ওয়ার্ক তার একটা এক্সপ্রেশন থাকে, বা ডব্লিউ ইরিভার্সিবল ওয়ার্কের এক্সপ্রেশন থাকে, সেইগুলো দিয়েও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। সেই ডব্লিউ ইরিভার্সিবল মানে গেছে পি এক্সটার্নাল ভি ইন্টু ডেল্টা ভি, এই ধরনের এক্সপ্রেশন দিয়েও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই যে দেখো কার্নোট সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট, আগেরবারে দুটো কোশ্চেন এসেছিলো কার্নোট সাইকেল থেকে, ঠিক আছে। তার মানে তোমাদের কার্নোট সাইকেলটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যে তার এফিসিয়েন্সি পড়তে হবে সেখান থেকে, ঠিক আছে। বা তোমার হচ্ছে ওই যে প্রতিটা স্টেপকে কি বলে, কার্নোট সাইকেলে যে রিপ্রেজেন্ট করা হয়, এই যে প্রতিটা স্টেপ কোনটা আইসোথার্মাল রিভার্সিবল, কোনটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল, কোনটা কি স্টেপ, এই যে এ পাথ, বি পাথ, সি পাথ, ডি পাথ, এরকম হয় না, এই পাথগুলো কোন কোন স্টেপ রিপ্রেজেন্ট করে, সেগুলো তোমাদের একটু কিন্তু কার্নোট সাইকেল থেকে পড়তে হবে, ঠিক আছে। এরপর যেটা কি না ইন্টারনাল এনার্জি, এই যে ইন্টারনাল এনার্জি থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। ইন্টারনাল এনার্জি থেকেও খুব অনেকগুলো কোশ্চেন আসে, যে ইন্টারনাল এনার্জি কোন কোন ধরনের ফাংশন, স্টেট ফাংশন না পাথ ফাংশন, এটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, কোন ধরনের প্রপার্টি। আচ্ছা তোমরা না একটা কেন নোট বানাবে, যে তাতে লিখে নেবে যে স্টেট ফাংশন কোনগুলো থাকে, কোনগুলো মানে স্টেটের ওপর নির্ভর করে, আর কোনগুলো হচ্ছে পাথ ফাংশন থাকে, পাথের উপর কোনগুলো নির্ভর করে। আরেকটা বানাবে যে তোমরা এক্সটেন্সিভ প্রপার্টি কী কী আর ইন্টেন্সিভ প্রপার্টি কী কী, ঠিক আছে। এইগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এরকম বলে একটা ধরো অপশান দিয়ে দিল যে টেম্পারেচারটা কি, এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, এরকম করে কিন্তু কোশ্চেন আসতে পারে। সো তোমরা একটা নোট বানাবে যেখানে যেটাতে দুটো টেবিল বানাবে, একটা টেবিল হচ্ছে স্টেট ফাংশন কী কী আর পাথ ফাংশন কী কী, আর একটাতে বানাবে যে এক্সটেন্সিভ প্রপার্টি কী কী আর ইন্টেন্সিভ প্রপার্টি কী কী। সো এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে ইন্টারনাল এনার্জি এটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, এটা স্টেট ফাংশন না পাথ ফাংশন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন সেই যে একটা কোশ্চেন থাকে যে ইন্টারনাল এনার্জি ইউজ করে তোমাদের কীভাবে বের করানো হয়, সে ডেল্টা ইউ ইকুয়ালস টু জেড ইন্টু ডেল্টা টি ইন্টু এম ডিভাইডেড বাই এম, এই ইকুয়েশনটা ইউজ করেও কিন্তু ইন্টারনাল এনার্জি বের করানোর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই কোশ্চেনটা ইউজ করে তোমাদের ইন্টারনাল এনার্জি বের করানোর সিমিলারলি একই রকমভাবে তোমরা এখানে হিট কনস্ট্যান্ট বা এনথালপির ক্ষেত্রেও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে, যে হিট কনস্ট্যান্টটা স্টেট ফাংশন না পাথ ফাংশন, এটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে ইন্টারনাল মানে এনথালপি থেকেও আসতে পারে, ঠিক আছে। আবার ধরো এনথালপির ক্ষেত্রে এরকম চারটা অপশান দিল, এইচ ইকালস টু ইউ প্লাস পিভি, এটা মনে রাখতে হবে তোমাদের এই কোয়েশ্চেনটা, কারণ অনেক সময় কি হয় যে এইচ ইকালস টু ইউ মাইনাস পিভি দিয়ে দিল, সেগুলো ভুল, এইচ ইকালস টু ইউ প্লাস পিভি, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। আর হচ্ছে হিট ক্যাপাসিটি, যে হিট ক্যাপাসিটি থেকেও কিন্তু কোশ্চেন আসে, আমরা জানি দু ধরনের হিট ক্যাপাসিটি হয়, সিপি মানে হিট ক্যাপাসিটি যেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, আর সিভি যেটা হচ্ছে হিট ক্যাপাসিটি ইনস টু কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। সেই দুটোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের পড়তে হবে যে হিট ক্যাপাসিটিটা কী, সিপি কী, সিভি কী, এগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে ভালো করে, ঠিক আছে। আরেকটা টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে জুল থমসন এফেক্ট। জুল থমসন এফেক্ট আমরা জানি যে জুল থমসন এফেক্টকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, যে মিউ ইকুয়ালস টু ডিটি বাই ডিপি কনস্ট্যান্ট এনথালপি, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখবে, কারণ এই এক্সপ্রেশনটাকে দিয়ে কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় এখানে মাইনাস দিয়ে দেয়, প্লাস দিয়ে দেয়, বা এই যে ডিটি ডিপিকে আলাদা 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 ধরনের দিয়ে দিতে পারে, ধরো ডিপি বাই ডিভি কনস্ট্যান্ট এইচ দিয়ে দিল, বা ডিপি বাই ডিটি কনস্ট্যান্ট
ভি দিয়ে দিল। এরকম করে তোমাদের এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশন চেঞ্জ করে করে কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আবার কোশ্চেন আসতে পারে যে জুল থমসন এফেক্ট, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থমসন এফেক্টের ভ্যালুটা কত, না নিউ ইকুয়ালস টু 0 ফর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিনা নিউ ইকুয়ালস টু 0, তাহলে এরকমও কোশ্চেন আসতে পারে যে ধরো অপশান দিয়ে দিল যে ফর আইডিয়াল গ্যাস জুল থমসন এফেক্ট কত, 0, পজিটিভ, নেগেটিভ, নান অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ, এরকম করে কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক এনট্রপি। এনট্রপি থেকে কিন্তু কোশ্চেন 2016-তে এসছে, ঠিক আছে। যে এনট্রপির এক্সপ্রেশন থেকে কোশ্চেন 2016-তে একটা কোশ্চেন এসেছিল, তোমরা এই কোশ্চেনটা দেখতে হবে। এই যে এখানেই বলেছিল যে এক মোল আইডিয়াল গ্যাসকে যদি একটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন দিয়ে তার ইনিশিয়াল ভলিউম V1 থেকে V2 যায়, তাহলে চেঞ্জ ইন দ্য এনট্রপি কত, ঠিক আছে। সেরকমই কোশ্চেন আসতে পারে। তো তোমাদের কি করতে হবে এখানে, এই যে এনট্রপি টপিকটা আছে, এই এনট্রপিটা কি করবে, তোমরা সমস্ত ধরনের যে প্রসেস হয়, যেমন রিভার্সিবল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, এই যে তিনটার ক্ষেত্রে এক্সপানশন আর কম্প্রেশন সবার ক্ষেত্রেই কিন্তু তোমাদের এনট্রপির এক্সপ্রেশনগুলো লিখে রাখতে হবে, ঠিক আছে। এনট্রপির এক্সপ্রেশনগুলো লিখে রাখতে হবে তোমাদের, হ্যাঁ। এইগুলোই মোটামুটি ভালো করে তোমরা এই টপিকগুলো ভালো করে একটু ডিটেলসে পড়াশোনা করো, এবং ম্যাক্সিমাম এমসিকিউ করার চেষ্টা করো থিওরি পড়ার সঙ্গে সঙ্গে, না হলে ভুলে যাবে, শুধু থিওরি পড়লে ভুলে যাবে। প্রতিটা টপিক থেকে তোমরা পড়বে এবং এমসিকিউ প্রতিটা টপিক থেকে মিনিমাম প্রতিটা চ্যাপ্টার থেকে তো 100টা মিনিমাম করতেই হবে, এবং প্রতিটা টপিক থেকে যতগুলো ম্যাক্সিমাম যত ধরনের কোশ্চেন করা যেতে পারে সমস্ত ধরনের কোশ্চেন করবে। এর ফলে কি হবে যে তোমরা যে থিওরিটা পড়লে সেটাই কিন্তু তোমাদের অনেকটা মনে থেকে যাবে। এরকম নয় যে আজকে থিওরি পড়লাম, পরে এখন 1 মাস পরে আমি তার এমসিকিউ করছি, সেগুলো ভুলে যাবে। এমসিকিউ যত করবে থিওরিটা মনে রাখবে, তো তোমরা যে থিওরিগুলো পড়েছো সেগুলোর অ্যাপ্লাই করার পদ্ধতিগুলো জেনে যাবে, খুব ভালো করে মাথায় এসে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।